নমস্কার, আমি আরজি। আর আজকে আমি আপনাদেরকে যেই ঘটনাটা শোনাবো, এই ঘটনাটার মধ্যে সত্যি কি কোনো প্যারানর্মাল কিছু রয়েছে, নাকি এটা একটা অলৌকিক ছাপ মাত্র, সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। তো এই ঘটনাটি আমি শুনেছিলাম এক বয়স্ক লোকের কাছ থেকে। ছোটোবেলায়, আমি খুব ছোটো না, তখন ধরুন আমি 5-6-এ পড়ি, তখন আমি এই ভদ্রলোকের কাছে মাউথ অর্গান শিখতে যেতাম। এবং উনি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে থাকতেন না। আমি বলছি আপনাদেরকে ঘটনাটা পুরো। ওনার ওয়াইফ ছিলেন জার্মান, আর ভদ্রলোক খুব সম্ভবত লয়ার বা এরকম ধরনের কিছু একটা প্রফেশন ওনার ছিল। তো আমি ওনার কাছে মাউথ অর্গান কীভাবে শিখতে যাই প্রথমে, এই নিয়ে একটা ছোট গল্প রয়েছে। সেটা না বললেও নয়, বললেও চলে, তো আমি একটু জানিয়েই রাখি আপনাদের, তাহলে হয়তো পুরো ব্যাপারটা জমবে ভালো। তো আমি ছোটোবেলায় একজনের কাছ থেকে একটা মাউথ অর্গান পাই, সে আমায় গিফট করেছিল। তো আমি একদিন বাড়ির সামনে বসে ওই মাউথ অর্গানটাকে নিয়ে নানান সাউন্ড বার করার চেষ্টা করছি। তো উনি হয়তো যেই ভদ্রলোকের কথা আমি বললাম, উনি হয়তো কোনোরকমভাবে আমাকে দেখেছে যে আমি কিছু সাউন্ড করার চেষ্টা করছি, কিন্তু আমি পারছি না। তো উনি আমাকে বলে যে, শোনো, এরমভাবে তো মাউথ অর্গান বাজায় না, তুমি আমার বাড়ি কি চেনো? আমি বললাম, না, আপনার বাড়ি তো আমি চিনি না। তো বললো, আমার বাড়ি তোমার বাড়ি থেকে খুবই কাছে, তোমার বাবা হয়তো আমাকে চিনবে। আমি বললাম, হতে পারে, তবে আপনাকে আমি দেখেছি, আপনাকে আমি অ্যাজ আ ফেস আমি আপনাকে চিনি আর কি। তো উনি বললো, তুমি তোমার মাউথ অর্গান নিয়ে বিকেলে আমার বাড়িতে আসো, আমি এরকম সময় অফিস থেকে ফিরি, আমার বাড়িতে আসো, আমি তোমাকে কিছুটা গাইড করে দেবো। তো সেই থেকেই ওনার বাড়ি আমার যাওয়া, আর ওনার বাড়িতে গিয়ে আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেওছি। এমনকি ওনার ওয়াইফও আমাকে অনেক কিছু গাইড করতেন। তো ওনাকে আমি স্যারই বলতাম, যেহেতু উনি আমাকে টিচ করছে, ব্যাপারটা আমাকে শেখাচ্ছে। তো ওনার বাড়ি ঢুকলেই উনি যেখানে আমাকে নিয়ে যেত আর কি, সেটা ছিল ওনার স্টাডি রুম। এবং সেখানে বিভিন্ন ধরনের বই ছিল, শুধু যে ল সংক্রান্ত বই রয়েছে সেরকম কিছু না, বিভিন্ন ধরনের বই ওখানে আমি দেখেছি। কার্ল মার্কস, আসাগিওলি, বিভিন্ন ধরনের সব ফিলোসফার যারা ছিল বড় বড়, তাদের বই, এমনকি হিটলারের বেশ কিছু বই আমি দেখেছিলাম। তো উনি আমাকে কিছু বই গিফটও করেছিলেন, সেই বইগুলো আমি এখনও যত্ন করে রেখে দিয়েছি আমার কাছে। তো আসি আসল ঘটনাটা। তো ঘটনাটি ঘটেছিল জার্মানি, ফ্রাঙ্কফুর্ট। যেহেতু ওনার ওয়াইফ ওখানকার মেয়ে, এবং উনি কোনো কারণে হয়তো জার্মান থাকতেন, সেখানে থাকাকালীন উনি ওই জার্মান মেয়েটিকে বিয়ে করে এবং পরে উনি ইন্ডিয়ায় চলে আসে। তো ওনার ওয়াইফ মোটামুটি উনি বাংলা কিছু বলতে পারতেন না। যে কদিন আমি ওনার বাড়ি গিয়েছি, আমার সাথে ভাঙা ভাঙা ইংলিশে কথা বলতেন। উনি খুব ভালো ইংলিশও যে পারতো সেরকমও কিছু নয়, জার্মানটাই বেশি প্রেফার করতো। তো আমি তো সেরকম কিছু বুঝতাম না, ওই হাই, হ্যালো, হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং নাও, এরকম ধরনের টুকটাক কিছু ভাঙা ভাঙা ইংলিশে কথা বলতো। আমরাও টুকটাক উত্তর দিতাম। আমার সাথে আমার এক বন্ধুও মাঝের মধ্যে যেত, সেও একটু ওই বই সংক্রান্ত ব্যাপারে খুব ইন্টারেস্টেড ছিল। তো ও গিয়ে ওখানে বিভিন্ন ধরনের ফিলোসফারদের বই নিত, পড়তো, রেখে দিত। আর উনি খুব ভালো মানুষ ছিলেন, এই ভদ্রলোক। ওনার নামটি আমি এখানে বলছি না, কিছু সিকিউরিটি কারণে আমি ওনার নামটা এখানে বলছি। তো যাই হোক, ওনার ওয়াইফ যখন অল্প বয়স, এই ঘটনাটি ঘটেছিল, ওনার বিয়ে হয়নি, তার আগের ঘটনা। তখন সালটা ছিল 1958 সাল, 1958। তো সেইখানে একটি ছেলে ছিল, ছেলেটির নাম খুব সম্ভবত উনি বলেছিলেন ফ্রান্স গোমস জাতীয় এরকম কিছু। তো যাই হোক, নামটা আমার অতটা মনে নেই, আমার শুধু মনে আছে ফ্রান্স নামটা উনি ইউজ করতেন এই ছেলেটির। তো আমি ওকে ফ্রান্সই বলছি, যাই হোক। তো এই ফ্রান্স বলে যে ছেলেটি, এই ছেলেটির সাথে ঘটেছিল এমন একটা ঘটনা, যেই ঘটনাটা ওখানকার ওনাদের এলাকাতে জার্মানে খুব ফেমাস হয়ে গেছিলো সেই সময়। তা ঘটনাটা কী ছিল? ঘটনাটা ছিল, কেউ কেউ বলতো এই ফ্রান্স বলে যে ছেলেটি, ও নাকি 2-3 ধরনের আওয়াজ করত এবং 2-3 ধরনের পার্সোনালিটি ওর মধ্যে যখন তখন দেখা যেত। তো ব্যাপারটা একটু ভাঙিয়ে বলি। ওখানকার যারা এই ঘটনাটা দেখেছিল, তারা বলেছিল এক একবার এক একটা পার্সোনালিটি ওর মধ্যে দেখা যায়। কখনো নাকি ও কিছু কোনো মেয়ের রূপ নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেউ বলছে হঠাৎ করে কখনো বয়স্ক মানুষের একটা গেট আপ করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আবার কখনো একদম যেরকম পাগল হয়, পাগলের মতো ছেঁড়া ফাটা জামা পরে ঘুরে বেড়াচ্ছে। তো এই ঘটনাগুলো ঘটার পর ফ্রান্সের যে বাবা ছিল সে তখন ওখানে, উনি একটা বড় সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়, তাকে নিয়ে গিয়ে দেখানো হয়। তো সে বলে এটা হচ্ছে একটা রোগ, যেটাকে বলা হয় মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডার। এই রোগটা ছিল ফ্রান্সের মধ্যে, সেই কারণেও বিভিন্ন ধরনের মানুষের
এই গেট আপগুলোকে নিয়ে ও রাস্তায় চলাফেরা করত। ওর মধ্যে কিন্তু তখন কোনো ইগো কাজ করতো না যে ও এখন কার রূপ নিয়ে যাচ্ছে। ও অ্যাকচুয়ালি অ্যাজ এ ফিগার ওকে, মানে ও যে ফ্রান্স, এটা ওর নাম, ও একটা নিজে একটা ব্যক্তিত্ব, এরকম কোনো ব্যাপার কিন্তু তখন ওর মধ্যে ছিল না। এবং সাইকিয়াট্রিস্ট যারা রয়েছেন তারা বলে এই মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের মধ্যে থাকে, তারা যখন যেই পার্সোনালিটিটাকে নিয়ে নেয় সেটাই কিন্তু তখন তাদের একমাত্র পরিচয় হয়ে দাঁড়ায়। তো যাই হোক, ব্যাপারটা আস্তে আস্তে করে বাড়তে থাকে। এবং যেহেতু ফ্রান্সের বাবা ব্যাপারটা জেনে গেছিলো যে ওর মধ্যে এরকম একটা রোগ রয়েছে, তার জন্য ট্রিটমেন্ট চলছে এবং তাকে ওষুধ খাওয়ানো হচ্ছে, আস্তে আস্তে করে ব্যাপারটা সেরে যাবে। এবং যেই সাইকিয়াট্রিস্ট ওকে দেখেছিল সে নাকি বলে দিয়েছিল যে এই যে পার্সোনালিটিগুলো ওর মধ্যে রয়েছে, 3টে পার্সোনালিটি, একটা বৃদ্ধ মানুষ, একটা পাগল, একটা মেয়ে, এই 3টেই কিন্তু থাকবে, এটা কোনো রকমভাবে চেঞ্জ হবে না। মানে ও চাইলেও কিন্তু ওর মধ্যে অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। আর যদি ওর মধ্যে অন্য কোনো মানুষ প্রবেশ করে তাহলে বুঝতে হবে যে ফ্রান্স ইচ্ছে করে ব্যাপারগুলো করছে। এবং 99% ক্ষেত্রে হচ্ছে এরকম নাকি এই রোগের ক্ষেত্রে ঘটে না। তো ব্যাপারটা আস্তে আস্তে করে এরকমই চলতে থাকে। এবং ফ্রান্সের বয়স যখন প্রায় 25 থেকে 26 বছর, এবং তখন ওর মধ্যে কিছু অদ্ভুত আরেকটা চেঞ্জ দেখা যায়। সেটা হচ্ছে, দেখবেন সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা সঙ্গীত পছন্দ করি, গান, মিউজিক, সেটা একটা নির্দিষ্ট স্কেল রয়েছে, একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, একটা ওয়েভ রয়েছে যে এই পর্যন্ত আমরা এই জিনিসটাকে পছন্দ করতে পারি। এর পরে হয়ে গেলে ব্যাপারটা একটা বিটি খিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। এবার ফ্রান্সের মধ্যে ব্যাপারটা হচ্ছে ও কী ধরনের সাউন্ড পছন্দ করতো। ও নাকি নয়েজি টিভির যেসব সাউন্ডগুলো আসে সেই সাউন্ড চালিয়ে ঘরের মধ্যে বসে থাকতো একা একা। নয়েজি রেডিও, ওয়েব সিগন্যাল পাচ্ছে না, ওরকম একটা সাউন্ড চালিয়ে ঘরের মধ্যেও বসে রয়েছে। এরকম সব উৎকট ধরনের সাউন্ড ওর পছন্দ। এবং আস্তে আস্তে করে কোনো রকম কোনো ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানের মধ্যে ও যেত না, এবং ওর ধর্ম সংক্রান্ত কোনো রকম কোনো লেকচারও ভালো লাগতো না। এমনকি কোনো রকম কোনো জিজাসের গসপেল যেগুলো রয়েছে সেগুলো কোনো রকম কিছু ও পছন্দই করতো না। ওর ওই একটাই নেশা ছিল, ওই নয়েজি ব্যাকগ্রাউন্ড যেসব শব্দগুলো ওগুলো চালিয়ে ঘরের মধ্যে খুব আনন্দ সহকারে ওগুলোকে এনজয় করতো আর কি। মানে ও খুব সুন্দর একটা মধুর মিউজিক শুনছে, এরকম একটা ব্যাপার ওর মধ্যে চলে আসে। এবং যত দিন বাড়তে থাকে তত এগুলো ওর সাথে আরও বাড়তে থাকে। ও রাত্রিবেলা বাড়িতে থাকা বন্ধ করে দেয়। ও মাঝের মধ্যে রাতে গিয়ে ও গ্রেভিয়ার্ডে, মানে কবরস্থানে গিয়ে কোনো একটা নির্দিষ্ট কবরের উপর বসে রয়েছে, কিংবা কবরস্থানে গিয়ে ঘুমোচ্ছে। কেউ মারা গেছে সেখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, চেনে নেই, জানা নেই, এরকম সব অদ্ভুত অদ্ভুত কিছু ওর মধ্যে ঘটছিল। এবার ব্যাপারটা আস্তে আস্তে করে এতটাই পরিমাণে বাড়তে শুরু করেছিল। এবার ফ্রান্সের বাবা একদিন সেই ডাক্তারের কাছে গেলেন, গিয়ে বললেন যে আপনি যেসব পার্সোনালিটিগুলো বলেছিলেন সেগুলো ওর মধ্যে ঠিকঠাক রয়েছে, কিন্তু অদ্ভুত কিছু জিনিস ওর মধ্যে থেকে আসছে, যেটা হচ্ছে এই ঘটনাগুলো যেগুলো আমি বললাম, ও গ্রেভিয়ার্ডে গিয়ে বসে থাকা, কোনো ধর্ম বিশেষ কোনো কিছু পছন্দ না করা। এবার ডাক্তার এইসব শুনে বললো, দেখুন এগুলো, এই যে ওর যে সিমটমটা রয়েছে এইটার একটা সাইড এফেক্ট, এটা আস্তে আস্তে করে কেটে যাবে, কোনো ব্যাপার নেই। এবং ব্যাপারটা আস্তে আস্তে বাড়তে বাড়তে নির্দিষ্ট কোনো জায়গায় গিয়ে হয়তো পৌঁছয়নি, কিন্তু ওর মধ্যে যেই চেঞ্জগুলো এসেছিল সেগুলো কিন্তু কোনো রকমভাবে কোনো মনোরোগ বা কিছু সেগুলো ওর মধ্যে ছিল না। কারণ একটা সময় গিয়ে, মানে ও যখন লাস্ট যেই স্টেজে ও চলে এসেছিল, ওর যখন 30 বছর হবে সেই সময়টায় ওর ঘরে বিভিন্ন ধরনের রিচুয়ালসের জিনিসপত্র পাওয়া গেছিলো। ও স্বস্তিক এসব চিহ্ন নিয়ে, আপনারা জানবেন জার্মান যারা হয় তারা কিন্তু খুব বেশি হিন্দু ধর্মের প্রতি একটা টান রাখে। যেহেতু ম্যাক্স মুলারের একটা ঋগ্বেদের ট্রান্সলেশন রয়েছে, সেক্ষেত্রে জার্মানরা একটু আলাদা রিচুয়ালস হিসেবে এই হিন্দু ধর্মের ঋগ্বেদ চর্চা, রিচুয়ালস এগুলো কিন্তু ওরা করে। এবং এরকমই বিভিন্ন কিছু ওর ঘরে তখন পাওয়া গেছিলো। তো যাই হোক, 30 বছরের কাছাকাছি এসে ফ্রান্স এসব থেকে মুক্তি পায়, অর্থাৎ ফ্রান্স মারা যায়। তো যাই হোক, ওর বাড়িতে একটা শোকের ছায়া নেমে আসে, যা হয়। কিন্তু ওর বাবা বারবার করে এই একটা জিনিস বোঝার চেষ্টা করেছিল, এবং এই বোঝার চেষ্টাটা উনি ওনার ওই ডাক্তারকেও জিজ্ঞেস করেছিলেন যে যদি ওর মধ্যে কোনো সাইকোলজিক্যাল প্রবলেম এসে থাকে তাহলে এই রিচুয়ালস যেগুলো ও করছিল, এরকম বিভিন্ন ধর্মের রিচুয়ালস ওর ঘরে চলছিল, সেইটার কী মানে? মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার ওর মধ্যে রয়েছে, সেটা আমরা জানি, এবং ও বিভিন্ন অ্যাক্টিভিটি করেছে সেগুলোও আমরা দেখেছি। কিন্তু মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের সাথে ওরকম তন্ত্র রিচুয়ালসের কোনো সম্পর্ক তো নেই।
এই উত্তরটা নাকি ওই ডাক্তারও দিতে পারেননি এবং এটা সিক্রেটভাবে ফ্রান্সের সাথেই চলে যায়। এবং আমি এই যে জার্মান ভদ্রমহিলার কথা বললাম, যার কাছে আমি মাউথ অর্গান শিখতে যেতাম, তার ওয়াইফ, তাদের বাড়ি থেকেও পরে এরকম বিভিন্ন ধরনের কথা জানা গেছে যে ফ্রান্সের মৃত্যুর পর থেকে ওর ঘর থেকে ওরকম রিচুয়ালসের শব্দ আসতো। এবং তখন যেহেতু প্যারানর্মাল অ্যাক্টিভিটিকে অতটা প্রায়োরিটি দেওয়া হয়, সে কারণে আস্তে আস্তে করে তো সেখানকার প্রিস্ট ফাদার যারা ছিলেন তারা এসে বিভিন্ন এক্সরসিজমের মাধ্যমে সেসব জিনিসগুলোকে বন্ধ করে দিয়ে গেছিলেন। হয়তো সেটা ওই ভদ্রমহিলাও জানতেন না এবং উনিও ওই ভদ্রলোককে জানায়, মানে যিনি আমায় গল্পটি বলেছেন। তো এই ছিল আমার একটা অভিজ্ঞতা। তো এই ভদ্রলোক যার কথা আমি বললাম, যার কাছে আমি মাউথ অর্গান শিখতে যেতাম, যিনি আমার এই গল্পটা বলেছিলেন, তিনি পরে এখান থেকে চলে যান এবং কোথায় চলে যান আর আমার সাথে যোগাযোগ হয়নি। শুনেছিলাম ওনার কোনো ছেলে সুইডেন বা কোথাও থাকে, ওখানে উনি রয়েছেন। তো জানি না ভদ্রলোক এখন বেঁচে আছেন কি নেই। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার একটা অভিজ্ঞতা এবং আপনারা নিজেরাও ভেবে দেখতে পারেন যে এরকম ঘটনার মধ্যে কি থাকতে পারে, কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি নাকি এটা একটা কোনো সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে পড়ে। আর যদি এটা সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে পড়ে থাকে তাহলে কি করে ওই রিচুয়ালসের ব্যাপারগুলো এখানে আসে। অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন আপনাদের কীরকম লাগলো। দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো অলৌকিক সত্য ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন আমার সঙ্গে RG রেডিও স্টেশন।